হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বলিউডের একটি ডকুমেন্টারি সিরিজ নিয়ে, যেটা হচ্ছে লেজেন্ডারি রাইটার কম্বো, যেটা হচ্ছে সালিম জাভেদ, তাদের যে কম্বোটা এবং তাদের দুজনের ওপর এই ডকুমেন্টারি সিরিজটা, যেটার নাম হচ্ছে অ্যাংরি ইয়াং ম্যান। তো এই সিরিজটা 20 তারিখে অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। তো আমার একটু দেখতে লেট হয়ে গেছে। তো আমি সিরিজটা পুরোপুরি কমপ্লিট করলাম, দেখলাম কেমন লাগলো এই সিরিজটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ডকুমেন্টারি সিরিজ? এক লাইনে, এই সিরিজটা মাস্ট ওয়াচ। এই সিরিজটা হেভি একটা সিরিজ। এই সিরিজটা দুর্দান্ত আমার লেগেছে, সত্যি বলছি, ব্যাপক একটা সিরিজ লেগেছে। এবং এই সিরিজটা কিন্তু সবার দেখা দরকার। এবং যারা বিশেষ করে ফিল্ম নিয়ে, ফিল্ম, কেউ রাইটার হতে চায়, ঠিক আছে, বা ফিল্ম জগতে যেই বা আসতে চায়, যে হয়তো এখন ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, তাদের এটা দেখা অবশ্যই দরকার। এইতে এক একটা ছোট ছোট সংলাপ, একটা ছোট ছোট ডায়লগ, ছোট ছোট একটা কথা, আমি ডায়লগ কেন বলছি, কথাগুলোর মাধ্যমেই বলছি। ছোট ছোট কথা আপনাকে এতটা বেশি হিট করবে যে আপনি যখনই, যারা এখন ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে, তারা যখনই মনে হবে যে ফেলিয়ার তারা দেখছে, ঠিক আছে, তখনই তাদের এই সিরিজটা দেখার পর তাদের মধ্যে সেই জোশটা আসবে, তাদের মধ্যে সেই নেভার গিভ আপ এই ব্যাপারটা আসবে। দারুণ একটা হাই দেবে এই সিরিজ, সত্যি বলছি, আর সবাইকে দেখা দরকার। খুবই ইন্টারেস্টিংলি চলতে থাকে এই সিরিজটা। স্ক্রিন প্লেটাও খুবই সুন্দর। আমরা দেখতে পাই সালিম জাভেদ তারা কিভাবে দুজনে একসাথে আসলো, আসার পর তারা কি কি হিট ফিল্ম দিল, তাদের লাইফে কি কি হলো, তাদের ইন্টারনাল লাইফের ব্যাপার, নিজস্ব লাইফ, তাদের লাইফে যে তারা যখন বিয়ে করলো, বিয়ের পরে সালিম জাভেদের তাদের কি অংশ ছিল, কি একটা বন্ধুর ওপর আরেকটার কি অবদান ছিল, এরকম সব কিছু দেখতে পাবেন আপনারা এই সিরিজটায়। তো ব্যাপকভাবে ডিজাইন করেছে সিরিজটাকে। সিরিজের মেন যেটা আমার সব থেকে হেভি লেগেছে, এই সিরিজটা লাস্টের দিকে এতটা ইমোশনাল হয়ে যায় না, যেখানে যে মিউজিকটাকে ইউজ করা হয়েছে ডকুমেন্টারি সিরিজে, সেটা কিন্তু ব্যাপক লাগে। এবং লাস্টে পুরো একটা ফিল্মে যেরকম ইমোশনাল সিন ডিজাইন করা থাকে, এই সিরিজটাতে কিন্তু লাস্টটাকে ঠিক ওইভাবে ডিজাইন করা হয়েছে। যখন তারা বলছে যে আমরা দুজন আর একসাথে নেই, আমরা দুজন এবার থেকে আলাদা, সেই জায়গার পর থেকে যেভাবে ডকুমেন্টারি সিরিজটাকে স্টেজ করেছে, সেটা কিন্তু সত্যি ইমোশনাল করে দেয়। এবং সেটা অ্যাজ আ অডিয়েন্স, আমরা জানি একটা ডকুমেন্টারি সিরিজ, ঠিক আছে, এখন সেই ব্যাপারটা হয়ে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সেটার উপরে ইনভেস্ট হচ্ছি। তার ডকুমেন্টারি সিরিজটা কতটা স্ট্রংলি প্রেজেন্ট করেছে, যার কারণে আমরা কিন্তু সেই কানেকশানটা ফিল করতে পারছি। এই সালিম জাভেদ তারা যখন প্রথম আসে এখানে, সালমান খানের বাবা হচ্ছে সালিম খান, সে অনেক অ্যাক্টার মানে চেষ্টা করেছিল হওয়ার, সে অনেক ফিল্মে কাজ করেছিল, কিন্তু তাও সেখানে তার মানে হয়নি, কিছুই কাজ হয়নি। জাভেদ আখতার সে প্রথম থেকেই রাইটার হওয়ার তার একটা ঠিক আছে, সে প্রথম থেকে অনেক কিছু লেখে, তারপরে একজন তাকে ব্রেক দিচ্ছে, ঠিক আছে, তারপরে সে আসছে, তারপরে এই সালিম খান, ঠিক আছে, সেও এর সাথে, যেহেতু সে অ্যাক্টার ছিল এক সময়, সে তার সাথে দেখা হয়, তারপর থেকে তারা দুজনে একসাথে বসতে শুরু করে এবং দুজনেই তারপর থেকে লিখতে চালু করে, কেউ স্ক্রিন প্লে, কেউ ডায়লগ, ঠিক আছে, এইভাবে লিখতো। এবং এদের যে লেখা সিনেমা, সেটা কিন্তু প্রথম সিনেমায় কিন্তু বিশালভাবে হিট হয়নি। একদম অনেক দু তিনটে সিনেমা যাওয়ার পর, দুটো না, একটা না দুটো সিনেমা যাওয়ার পর ফাইনালি তাদের ব্রেক যেটা পায়, যেটা আইকনিক একটা সিনেমা হয়ে রয়ে যায় তাদের লাইফের, কেরিয়ারে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে দিবার, যেটা 1970-এ আসে অমিতাভ বচ্চনকে নিয়ে, যেটা থেকে অমিতাভ বচ্চনকে অ্যাংরি ইয়াং ম্যান লোকে মানুষ চেনে, ঠিক আছে। তো সেই ফিল্মটা তাদের ব্যাপকভাবে হাই দেয়, ব্যাপকভাবে তাদের বুস্ট দেয়। এবং সেই ফিল্মটা করার পর তারা যে স্পেসটা পায়, তারা যে একটা ভরসা পায় অডিয়েন্সের ওপর বা ডিরেক্টরের ওপর, প্রডিউসারের ওপর, ঠিক আছে, সেইটা থেকে তারা নিজের একটা আলাদা রাজত্ব তৈরি করে। এবং তাদের এরকম একটা পারসেপশান ছিল যে সিনেমা, আমরা দেখি যে পোস্টারে লেখা থাকে ডিরেক্টেড বাই রাজমৌলি, ডিরেক্টেড বাই রাজকুমার হিরানি, ডিরেক্টেড বাই রোহিত শেট্টি, মিউজিক বাই এ আর রহমান, মিউজিক বাই অনিরুদ্ধ, এরকম লেখা থাকে। তো তাদের সবসময় একটা চিন্তাভাবনা ছিল যে ওই পোস্টারে যেন আমাদের নামটা থাকে রিটেন বাই সালিম জাভেদ, এইটা তাদের একটা আশা ছিল, ঠিক আছে। এবার যখন তারা দেখলো যে পোস্টারে তাদের ওই নামটা আসেনি, তো তারা কি করেছিল, ঠিক আছে, সেটা দেখার জন্য আপনাকে এই সিরিজটা দেখতে হবে, আমি বললাম না। অনেক ছোট ছোট জিনিস আছে যেইগুলো দেখে আপনি জাস্ট হেভি শকড হবেন, আবার খুব ভালো লাগবে যে এদের লাইফটা কিন্তু এতটা ইজি ছিল না, এবং এদের স্ট্রাগলটাও কিন্তু খুব ছিল। এবং এরা যে কেন আলাদা হলো সেটা কিন্তু এখনও রহস্য রয়ে গেছে। এবং আলাদা হওয়ার পর কিন্তু এরা কিন্তু একে অপরের ওপর ওই যেটা আমরা বললাম কাদা ছোড়াছড়ি, সেটা কিন্তু করেনি। এবং কেনই বা আলাদা হয়েছিল সেটা কিন্তু পুরো সিরিজ জুড়ে আমাদেরকে রিভিল করেনি। সেটা কোনো একটা ইন্টারনাল কোনো একটা ইস্যু হতে পারে,
ঠিক আছে, দুটো বন্ধুদের মধ্যে, এবং সেটা কেন হয়েছিল সেটা এখনও তারা রিভিল করেনি, কিন্তু তারা এখনও বন্ধু। এবং এখানে যে সম্পর্কের ডেফিনেশন যেগুলো যেভাবে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো। যে এখানে জাভেদ আখতারের দুটো বিয়ে, ঠিক আছে, তার এক্স ওয়াইফ আছে, যেটা তার সীতা গীতার সময় তার মানে হয়েছিল, সীতা গীতাই মনে হচ্ছে হবে, সেখানে যে একটা মানে ছিল, তার সাথে প্রেম হয়েছিল জাভেদ আখতারের, এবং তারপরে তার সাথে বিয়ে হয়। সেখান থেকেই হচ্ছে আমাদের জাভেদ আখতার আর আমাদের জোয়া আখতার। এবার সালিম খানেরও সেম, প্রথমে একজনকে বিয়ে করে, ঠিক আছে, বিয়ে করার পর তারপরে আবার হেলেনকে, তাকে আবার বিয়ে করে, এবং প্রথম মানে বাচ্চা থেকে প্রথম বউটা থেকেই হচ্ছে সালমান খান, আরবাজ খান, সোহেল খান। তো দুজনেরই লাইফের যে টেমপ্লেটটা সেটা কিন্তু সাইমেলটেনিয়াসলি দুজনেরই এক, ঠিক আছে, এরও দুটো বিয়ে, এরও দুটো বিয়ে, এরও প্রথম থেকেই ছেলে মেয়ে, এরও প্রথম থেকেই ছেলে মেয়ে। তো এরকম একটা কনসেপ্ট। এবার এদের যে ফিল্ম মানে যখন লিখতো এরা, এদের কিছু শর্ত ছিল যেইগুলো কিন্তু মানে অ্যাজ এ রাইটার হিসাবে এরা প্রথম, এবং এদেরকে মানে লোক বলেছিল যারা প্রডিউসার, যে এরা একটা রাইটার, এদের এত যে মানে এদের নাম পোস্টারে থাকবে, এদের কিসের এত ঘমান্ড, কিসের এত অ্যারোগেন্ট, ঠিক আছে। তো মানে তারা সবসময় এটাই চাইতো যে না, এইটাই আমাদের অ্যারোগেন্স, এবং এইটাই আমরা সবসময় ধরে রাখবো, আমাদের এটা চাই, ব্যাস। তাদের একটা এরকম একটা ডিমান্ড ছিল, এবং সেই কারণে হয়তো তারা এতটা কনফিডেন্স ছিল নিজের কাজেদেরকে নিয়ে, যে তারা কোনোদিনও নেগেটিভ মানে ভাবতো না, সবসময় পজিটিভ। আপনারা দেখবেন এই সিরিজে আছে, শোলে যখন রিলিজ হয়, ঠিক বাহুবলী যেরকম হয়েছিল প্রথমে, ঠিক আছে, বাহুবলীতে আমি এস এস রাজমৌলি সিরিজটার সময় বলেছিলাম যে বাহুবলী কিন্তু একদিনেই ব্লকবাস্টার হয়ে যায়নি, দুদিনেই ব্লকবাস্টার হয়ে যায়নি। সেম কেস কিন্তু শোলের সাথে হয়েছিল, যেটা একটা মানে বিশাল ছড়িয়ে গেছিলো, যে একটা বেকার ফিল্ম, ঠিক আছে, একটা মানে খারাপ স্ক্রিন প্লের সাথে চলা ফিল্ম, সবাই দেখবে না, খুব তাড়াতাড়ি মানে এই ফিল্মটা উঠে যাবে। কিন্তু ঠিক মানডে থেকে, সোমবার থেকে এই ফিল্মটা নিজের এটা চেঞ্জ করেছিল দৃষ্টিকোণটা, এবং সেখান থেকে আমরা এখনও জানি যে এই ফিল্মটা কোন লেভেল আইকনিক হয়ে উঠেছে। এবং এই ফিল্মটার সাথে দিওয়ার ফিল্মটা 1975-এ কিছু অ্যাওয়ার্ডের ক্ল্যাশ হয়েছিল, ঠিক আছে, কিন্তু শোলে কিন্তু একটা অ্যাওয়ার্ড পায়নি, যেখানে দিওয়ার ফিল্ম কিন্তু সব অ্যাওয়ার্ড নিয়ে গেছিলো। এবং দিওয়ারের স্ক্রিন প্লে, ঠিক আছে, এতটা পারফেক্ট হয়েছিল যে এই স্ক্রিন প্লেটা নাকি এখনও মানুষ বলে যে ঠিক আছে, সব থেকে যদি কোনো পারফেক্ট স্ক্রিন প্লে হয়ে থাকে সিনেমা, সেটা নাকি দিওয়ার সিনেমার। এবং তখন সালিম জাভেদ সেরকমভাবে ফিল্ম বানাতো যে ভিজিল্যান্টে হিরো তারাও কিন্তু প্রথম প্রেজেন্ট করে এখানে, যে তখনের যে কারেন্ট সিচুয়েশান ছিল আর্লি মানে 1960-এর পরে, ঠিক আছে, ওই 70-এর প্রথম দিকে, 70-এর মাঝামাঝি বলা যায়, ঠিক আছে। তো তখন যেরকম দেশের সিচুয়েশান ছিল সেই হিসাবে কিন্তু তারা রাইটিংয়ে সেটা তুলে ধরতো, যে দেশের কারেন্ট সিচুয়েশান কী। এবং সেই হিসাবে যে অমিতাভ বচ্চন ডান্স পারে না, অমিতাভ বচ্চন কমেডি করতে পারে না, অমিতাভ বচ্চন মানে মানে কি বলবো, হেভি একটা তার মধ্যে চার্মিং সে ব্যাপারটা নেই, কিন্তু সে অ্যাংরি ইয়াংম্যান, সে রাগদেব, খুব রাগের মানে তার এটা খুব সুন্দর। তাই জন্য তাকে কি করলো সালিম জাভেদ, যে শুধু এই অ্যাংরি ইয়াংম্যান রোলই তাকে দেবে, তাতেই কিন্তু ফিল্ম সুপারহিট হতো। তারা কিন্তু অমিতাভ বচ্চনের একটা দিককে খুব ভালোভাবে প্রেশার দিয়ে তারা ওই জিনিসটাকে বেশি বুস্ট করতো, যার জন্য কিন্তু আজ আমরা অ্যাংরি ইয়াংম্যান পেয়েছি, অমিতাভ বচ্চনকে এই হিসাবে দেখেছি, সেই হিসাবে আমরা ফিল্ম পেয়েছি। এবং এরা দুজন রাইটার কম্বো একসাথে 24খানা ফিল্ম করেছে, যার মধ্যে কিন্তু 22টা ব্লকবাস্টার। এটা কিন্তু হিউজ একটা ব্যাপার, সত্যি এটা সচরাচর দেখা যায় না। তারপরে তাদের মতে যে একটা 2 মিনিটের যে গান লিখছে তার নাম পোস্টারে আছে, আর আমরা পুরোপুরি একটা সিনেমা লিখে দিচ্ছি, একটা সিনেমা স্ক্রিপ্ট লিখছি, সেটা কেন আমাদের পোস্টারে থাকবে না, এইটাই হচ্ছিল তাদের মেন রিজন। এবং তারা চেয়েছিল সবসময়, যেহেতু তারা স্ট্রাগল করতে করতে এসেছিল, তাই জন্য তারা সবসময় চেয়েছিল যে আমাদের নাম যেন খুব তাড়াতাড়ি ছড়ায়, আমাদেরকে যেন সবাই চেনে, যে শুধু অ্যাক্টারদেরকেই মানুষ চেনে, ডিরেক্টরদের চেনে, কিন্তু যারা এই স্ক্রিপ্টটা লিখছে, যার কারণে সিনেমাটা হচ্ছে, তাদেরকে কিন্তু মানুষ চেনে না। তো এইখানে আমি পুরো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই শোটা আমার পুরো স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত আমার ব্যাপক লেগেছে। কিছু কিছু ছোট ছোট এমন কথা, এমন এই রাইটিং নিয়ে কথা, এই স্ক্রিন প্লে নিয়ে কথা, ঠিক আছে, এই তাদের স্ট্রাগল লাইফ, তারা যে হোটেলে ছিল, তাদের কী চিন্তাভাবনা ছিল, এই সবগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু হেভি লাগে দেখতে। এবং এই ডকুমেন্টারি সিরিজটার মধ্যে যে মিউজিকটাকে ইউজ করা হয়েছে না, সেটা কিন্তু আমার ফ্যাব লেগেছে, মানে হেভি লেগেছে। মিউজিকটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, বিজিএমটা, ঠিক আছে, সেটা কিন্তু হেভি। সেটা মানে যখন ওই ইন্ট্রোডাকশন সিন, মানে যখন সিরিজটা স্টার্ট হচ্ছে তখন যেভাবে ইউজ হচ্ছে, যেভাবে অমিতাভ বচ্চনের মানে সিনেমারে হচ্ছে তখন যেভাবে ইউজ হচ্ছে। এবার হ্যাঁ, স্টক ফুটেজ এতে খুবই নেই বললেই চলে, স্টক ফুটেজ ইউজ করা হয়নি সেরকম, যেহেতু অনেক পুরনো, ঠিক আছে, স্টক ফুটেজ কিন্তু নেই, যেটুকু আছে সেটা ফটোগ্রাফির মাধ্যমে, এবং তারপরে নতুন সেট ডিজাইন করে, সেট ক্রিয়েট করে করা হয়েছে।
পুরোনো কিন্তু স্টক ফুটেজ অতটা নেই, যেটা কিন্তু রাজমৌলির রাজমৌলির ডকুমেন্টারি যেটা ছিল এখানে কিন্তু পুরো অতটা সেট মানে নেই, কারণ তখন এদের যখন তখন কিন্তু অনেক আগে, এবং তখন যেহেতু এরা রাইটার ছিল তাই জন্য ক্যামেরাটা অতটা তাদের কাছে সবসময় থাকতো না। ঠিক আছে, আর ওরা কোনোদিন ভাবেও নি যে এরকম হবে। ঠিক আছে, তাই স্টক ফুটেজ নেই। তো এখানে বেশিরভাগ ফুটেজ একদম মডার্ন টাইমসে আছে। কিন্তু আমার মিউজিকটাকে হেভি লেগেছে, মিউজিকটাকে যেভাবে ডিজাইন করেছে, ইমোশনাল সিনে বলুন বা মাঝখানে বলুন বা এখানে প্রথমের দিকে যখন স্টার্ট হচ্ছে, এবং যাদেরকে নিয়েছে তাদের যে বলার ঠিক আছে, তাদের সেটাও বেশ ভালো। তো আমার ওভারঅল এই সিরিজটা কিন্তু দারুণ লেগেছে। কিছু কিছু আমার সিরিজটার থেকেও কিছু কিছু এই যে কথা আছে এদের, মানে সালিম জাভেদ বলুন বা আরও তখন রমেশ সিপি যে ডিরেক্টর, শোলে, সান, ঠিক আছে, এইসব সিনেমার যে ডিরেক্টর, তো তাদের যেসব কথাবার্তাগুলো আমি শুনছিলাম সেগুলো ছোটো ছোটো কথাবার্তা হলেও ব্যাপক একটা মানে ছাপ ফেলে, এবং এই কথাবার্তাগুলোর জন্য এই ডকুমেন্টারি সিরিজটা একটা আলাদা হাই দেয়। আমার হেভি লেগেছে সিরিজটা, সত্যি বলছি দারুণ লেগেছে। এবং মানে এই সালিম জাভেদ তারা এতটা বারটা হাই সেট করে ফেলেছিল দিওয়ারের পরে, যে তাদের সান যখন তাদের ফিল্মটা এসেছিলো সেই ফিল্মটা কিন্তু কোনো অ্যাওয়ার্ড পায়নি, সেটা কিন্তু বক্স অফিসে অতটা চলেনি। শোলে সেটাও কিন্তু বক্স অফিসে হেভি চলেছে কিন্তু কোনো অ্যাওয়ার্ড পায়নি, মানে শোলে নাকি তখনকার যুগে দিওয়ারের মতো স্ক্রিন প্লে হয়নি এরকম মানুষের মনে হতো। তো মানে ভাবুন কোথায় বারটা সেট করে দিয়েছে ভিজিল্যান্টে হিরোর। তো ব্যাপক একটা ডকুমেন্টারি সিরিজ, আপনারা অবশ্যই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে, এবং যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমি বললে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, অনেক কিছু আছে সিরিজটার মধ্যে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।